সাদর আমন্ত্রণ এই সাউথ এশিয়া বাংলা বৈঠকে। আমরা যখন ইউরোপে, ইটালিতে, ফ্রান্সে এবং স্পেনে বিপর্যয় দেখলাম তাদের করোনা ব্যবস্থাপনায়, তখন জার্মানিকে দেখে খুব আশা জাগলো। এর পাশাপাশি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতেও দেখা গেল যে তারা দ্রুতই সামাল দিয়ে উঠলো, ব্যাপারটাকে বুঝিয়ে নিল কিভাবে করোনা ব্যবস্থাপনাটা করতে হবে, সেটাকে বেশ গুছিয়ে পৃথিবীর সামনে তুলে ধরলো বলা যায়। এই সময় যেটা ধারণা করা গিয়েছিল যে সুইডেন, সে তো একটি সমৃদ্ধ দেশ, কল্যাণ রাষ্ট্র, সেও নিশ্চয়ই ভালোই করবে করোনা ব্যবস্থাপনা। কিন্তু বিস্মিত হলাম সুইডেনের করোনা ব্যবস্থাপনার ধস দেখে। সেখানে নার্সিংহোমে যেভাবে বয়স্ক মানুষকে মরে পড়ে থাকতে দেখা গেল, এই যে মানবতার এক মর্মন্ত ট্র্যাজেডি, সেটা সুইডেনের সঙ্গে যায় না, বা আমাদের যে চেনা জানা সুইডেন, যাকে আমরা এতদিন কল্যাণ রাষ্ট্রের উদাহরণ হিসেবে তুলে ধরেছি, তার সঙ্গে যায় না। তো এই যে একটা প্রশ্ন আমাদের সবারই মনে, এটার উত্তর কিছুটা খুঁজতে সাহায্য নেব সুপ্রীতি ধরের। উনি জ্যেষ্ঠ সাংবাদিক এবং সম্পাদক উইমেন চ্যাপ্টার। উনার সঙ্গে সংযুক্ত হয়েছি। সুপ্রীতি ধর, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি এই যে সুইডেনের বিস্ময়জনক করোনা ব্যবস্থাপনা বিপর্যয়, এ নিয়ে আপনার যে পর্যবেক্ষণ, ওটা আমাদেরকে একটুখানি বলেন। ধন্যবাদ মাস্টার এরকম একটি প্রশ্নের জন্য এবং আজকে আমাকে আমন্ত্রণের জন্য এই আলোচনায়। আমি আসলে নিজে সাংবাদিক হিসেবে এই প্রশ্নটার উত্তর এখনো খুঁজে যাচ্ছি। প্রতিদিন বিভিন্ন ধরনের নিউজ পড়ার চেষ্টা করি, যে লিঙ্কটাই সামনে আসে সেটাই পড়ার চেষ্টা করি। ইভেন আমি এখানে যারা বাংলাদেশে আছেন অনেক বছর ধরে বিভিন্ন প্রফেশনে, আমি তাদের সাথেও কথা বলার চেষ্টা করেছি বিষয়গুলো নিয়ে। প্লাস আমি যে সব সুইডিশদের সাথে মিশি, আমার প্রতিদিনের উঠা বসা, তাদের কাছে আমি জিজ্ঞাসা করেছি যে বিষয়টা কি, কেন ইতালিতে মহামারী ছড়িয়ে যাওয়ার পরও সুইডেন লকডাউনে গেল না, যখন স্ক্যান্ডিনেভিয়ান অন্যান্য দেশগুলো নরওয়ে, ডেনমার্ক তাদের বর্ডার ক্লোজ করে দিল, সুইডেনের সাথেও ক্লোজ হলো যথারীতি, তখনও সুইডেন কিন্তু হেসে খেলে বেড়াচ্ছে। সমস্ত নির্ধারিত মিটিং গুলো হচ্ছে, তখনও স্কুল কলেজগুলো সবই খোলা ছিল শুরুর দিকে। তারপর ধীরে ধীরে যেটা করেছে তারা, ইউনিভার্সিটি কলেজ ওই লেভেলটা বন্ধ করেছে, তারা ডিস্টেন্সে চলে গেছে। কিন্তু যেটা করতে পারেনি সেটা হচ্ছে যে, করতে পারেনি তা না, করেনি, সেটা হচ্ছে যে ডে কেয়ার সেন্টার গুলো বন্ধ করতে পারেনি। সেটা তাদের একটা যুক্তি ছিল যে ডে কেয়ার সেন্টার বন্ধ করলে মা বাবাকে ছুটি দিতে হবে, মা অথবা বাবা কাউকে একজন ছুটি দিতে হবে, যেহেতু একটা বিশাল জনগোষ্ঠীর একটা বিশাল অংশ এই কাজের সাথে জড়িত, এটা তারা পারছে না। আর অফিস আদালত গুলো তো সবই চলছিল, আমি যেসব অফিসে গেছি তারা কাজ করছিল, এবং কোনো দূরত্ব কিন্তু শুরুর দিকে মেনটেন করা হয়নি। তারপর যত দিন গেছে তত তারা দূরত্বগুলো তৈরি করার চেষ্টা করেছে, তারা ডাক দিয়ে দিয়েছে, তারা শিল্ড তৈরি করেছে প্রত্যেকটা কাউন্টারের সামনে, এবং প্রতিনিয়ত প্রেস ব্রিফিং হচ্ছে, সচেতনতা তৈরির চেষ্টা হচ্ছে। আসলে আমার যেটা মনে হয়েছে এবং কথা বলে যেটা বুঝেছি যে আসলে ওরা মানুষের হাতে ছেড়ে দিয়েছিল, জনগণের উপর, যে তাদের রেসপন্সিবিলিটিটা যেন গ্রো করে, এবং তারা তাদের ধারণা ছিল যে মানুষজন সেটা পালন করবে, মানুষজন সচেতন হবে। আদতে সেটা হয়নি, এবং দেখা গেছে রেস্টুরেন্ট, বার, এগুলো যদি আপনি খেয়াল করেন, প্রচুর মানুষ, সব শুরুতে অনেক বেশি ছিল, এখন কমেছে, কিন্তু তারপরে কিন্তু সংখ্যাটা কম নয়। ইভেন আমি গতকালকে হাঁটতে গিয়েছিলাম প্রতিদিনের মতো, সেইখানে ফেরার পথে আমি ট্রাম উঠলাম, ট্রাম ভর্তি লোকজন, এবং আমার নিজেরই একটু অস্বস্তি হচ্ছিল, এত মানুষের ভিড়ে আমি কেন উঠলাম, কিন্তু আর কোনো উপায় ছিল না। তো এই জায়গাটা আসলে আমি ঠিক জানি না যে পলিটিক্যাল কারণ যেগুলো তারা দেখাচ্ছে, যে অর্থনীতি বিপর্যস্ত হবে, এইটা ভেবে তারা লকডাউনে যায়নি, এবং শুরু থেকে তারা যেটা বলেছে যে লকডাউন এটার কোনো সমাধান না।
এবং যদি লকডাউনে যেতে হয় সেটা কতদিন? দীর্ঘমেয়াদী লকডাউন মানে কোনো সুফল আনবে না অর্থনীতির জন্য। অর্থনীতিটাকে এরা প্রাধান্য দিয়েছে, যতটা না দিয়েছে মানুষের জীবনকে। যদিও এটা কল্যাণকামী রাষ্ট্র আমরা যেটা জানি, এবং সব দিক থেকে আসলে মানুষের কল্যাণের জন্যই কাজ করে, কিন্তু এই জায়গায় এসে আসলে আমার নিজেরই মানে প্রশ্নবোধক চিহ্ন হয়ে আছে যে মানে আমি নিজে এই প্রশ্নটার উত্তর খুঁজছি মাস্টার। করোনা ব্যবস্থাপনায় আত্মঘাতী যে সুইডেনের ছবি আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে মনে পড়ে যায় যে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন গবেষণায় দেখেছি, যে গবেষণা জরিপে সুইডেনের মানুষের আত্মহত্যা করার প্রবণতা অনেক বেশি। এই প্রশ্নের উত্তর আমি খুঁজে পাইনি, যেটা এত সফল দেশ, এখানকার সফল মানুষ, যার জীবনের মৌলিক চাহিদা সবসময় পূরণ হয়ে যায়, যেখানে সুশাসন আছে, যেখানে সুবিচার আছে, যেখানে প্রতিভা বিকাশের সুযোগ রয়েছে, সেইখানে মানুষ কেন আত্মহত্যা করতে চায়? একসময় সুইডেনে তো টেলিভিশনে রীতিমতো বিজ্ঞাপন প্রচারিত হতো যে কি করে আপনি কোনো রকম যন্ত্রণামুক্ত আত্মহত্যার পথ খুঁজে পেতে পারেন। এখন হয়তো অনলাইনে এরকম সার্ভিস চালু আছে। এই প্রশ্নের উত্তর আমি পাইনি যে কেন এই সফল মানুষেরা তারা আত্মহত্যা করতে চায়, যাদের জীবনে কোনো সমস্যা নেই। এই প্রশ্নটা আপনার কাছে এই জন্যই আরো করা যে আপনি যেহেতু এর আগে বাংলাদেশে থেকেছেন, বাংলাদেশে জন্মেছেন, সেখানে বড় হয়েছেন, সুন্দর দেশ, গানের দেশ, কবিতার দেশ, কিন্তু দারিদ্র, হাহাকার, বঞ্চনা, নিপীড়ন, সেখানে হত্যা, সেখানে ন্যায় বিচারের সতত অভাব, সেখানে জনঘনত্ব, কি বিশৃঙ্খলা নেই সেখানে, কি অপ্রাপ্তি নেই সেখানে, সেখানে ধনী দরিদ্রের এত ব্যবধান, দরিদ্র মানুষ যেভাবে প্রতি মুহূর্তে বিশীর্ণ হয় তাদের ম্লান জীবনে, এই সব না পাওয়ার হতাশায় আমরা অনেক আত্মহত্যার খবর শুনি বাংলাদেশে। এই যে না পাওয়ার বেদনায় আত্মহত্যা বাংলাদেশের, আর সব পেয়ে আত্মহত্যার ইচ্ছা সুইডেনে, এই নিয়ে আপনার একটুখানি আলোচনা শুনতে চাই। এইটা না খুবই একটা জটিল প্রশ্ন করেছেন আমাকে। কারণ হচ্ছে আমি যখন এই দেশে প্রথম আসি 2 বছর কয়েক মাস আগে, তখন আমার যে কোঅর্ডিনেটর একদিন কথায় কথা বললেন যে আমি যখন বললাম যে এত সুন্দর একটা দেশ তোমাদের, মানে এত সুশৃঙ্খল, এত নিয়ম মেনে চলো, টাইমলি চলো, সবকিছু, তোমাদের তো কোনো দুঃখ নেই। তখন সে, বয়সে আমার অনেক ছোট, সে বলল যে আমাদের দুঃখ নিয়ে এটা বলা ঠিক হবে না, কারণ এইখানে সুইসাইডাল রেটটা খুব বেশি। তুমি যদি এটা দেখো তাহলে তো মনে হবে না যে এখানে দুঃখ নেই। তখন আমি খুব অবাক হলাম যে কেন সুইসাইডাল রেট বেশি, এখানে মানুষ কেন আত্মহত্যা করবে? ও যে উত্তরটা দিয়েছিল যে এখানে বেশিরভাগ মানুষ আত্মহত্যা করা হচ্ছে লোনলিনেস এর কারণে, একাকিত্ব। এই একাকিত্বটা ওরা নিতে পারে না, মানে, এবং দেখা যায় যে একটা নির্দিষ্ট বয়সের পরে এই লোনলিনেসটা তাদেরকে পেয়ে বসে এবং তখনই তারা আত্মহত্যার দিকে ঝুঁকে। আমি একটা রিপোর্ট করছিলাম, সেটা 2011 সালের করা একটা সার্ভে ছিল, নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছিল, যে তখন ছিল প্রতি লাখে 17.5 জন আত্মহত্যা করে সুইডেনে। তো 60-এর দশকে এটা আরো বেশি ছিল, তারপর কমেছে কিছুটা, তারপর আবার বেড়েছে, মানে এভাবেই চলছে কম বেশি। রিসেন্ট কোন আমি সার্ভে দেখিনি, মানে পাইনি, হয়তো আছে, আমি হয়তো খোঁজ করতে পারিনি, কিন্তু এখানে আমি যেটা ফিল করেছি গত 2 বছরে, আমার মনে হয় কি যে একটা দেশকে বুঝতে গেলে, একটা দেশ মানে কালচারকে বুঝতে গেলে হাঁটতে হবে, মানে প্রতিটা জনপদে হাঁটতে হয়, রাস্তায় হাঁটতে হয়, সেভাবে যদি মানুষকে বোঝা যায়। সবসময় যে কথা বলতে হবে তা না, আমি এখানে হাঁটি, হেঁটে হেঁটে অলি গলি খুঁজি, আমি মানুষ পাই না। মানে বেশিরভাগ দেখা যাচ্ছে, আমি যেহেতু স্টকহোম থেকে একটু দূরে থাকি, বেরোতাম না নাকি
1,40,000 মানুষজন। তো সেইখানে কোথায় থাকে? আমরা দেশে বড় হয়েছি একটা মানে গিজগিজে একটা জায়গায়, ঘনবসতিপূর্ণ, গায়ে গা লেগে যায়। সেইখানে আমি এখানে এসে যখন দেখলাম যে এরকম মানুষজন নিয়ে রাস্তাঘাট খা খা করে, তখন স্বাভাবিকভাবে একটা ধাক্কা লাগে না যে মানে, আর আমার ভিতর আপনারা যারা মানে আমার কাছের মানুষ, আপনারা জানেন যে আমার ভিতরে কিন্তু ওই লোনলিনেস, ওই টেন্ডেন্সিটা আছে, মানে ওই ফিলিংটা আছে, আমি এটা ফিল করি, একাকিত্বে ভুগি। তো এইখানে এসে আমার না মানে ওই এতটা লোনলিনেস আমি ফিল করিনি, মানে যতটা আমি দেশে ফিল করতাম। এটা আমি জানি না কেন। এখানে যদিও আমি একদম একা, একটা একটা একা বাসায় থাকি, মানুষজনের সাথে কম মেশা হয়, এখানে বাঙালিদের সাথে আরো কম মেশা হয়, তারপরেও আমি হয়তো আমার একটা জগৎ করে নিয়েছি। বা হতে পারে যে আমি এটা ভাবিনি, যে মনে মনে যে আমি তো জীবনের অনেকটা সময় অনেক মানুষের সাথে থেকেছি ঘনবসতিপূর্ণ জায়গায়, না হয় আমি বাকিটা সময় এখানে এরকমই কাটাই। কিন্তু যে যারা এইখানে বসবাস করে তাদের একটা নির্দিষ্ট বয়সের পরে তারা একা হয়ে যায়। বিশেষ করে যখন মানে ডিভোর্সের রেটটা তো বেশি, যখন ডিভোর্স হয়ে যায় তখন যদি উপযুক্ত বন্ধু বান্ধব না পায়, সেই একা হয়ে যাওয়া মানুষগুলো, তাদের ভিতরে ডিপ্রেশন কাজ করে। প্লাস হচ্ছে এখানকার, যেটা এটা একেবারে সম্পূর্ণ আমার মতামত, আমি মানে বিশেষজ্ঞ নই। আরেকটা যেটা হচ্ছে যে পারিবারিক বন্ধন, যদিও আমার পরিচিত সুইডিশ যারা আছেন এরা কিন্তু সবাই একসাথে থাকেন, মানে মা বাবার সাথে খুবই অ্যাটাচড তারা। আমি খুব দেখে অবাক হই যে পাশ্চাত্য সম্পর্কে যে ধারণা ছিল যে মা বাবাকে দূরে ঠেলে দেয়, মা বাবাকে ওল্ড হোমে দেয়, মা বাবাকে দেখতে পারে না, আমি এগুলো দেখি না। আমার যত বন্ধু বান্ধব আছে সবাই মা বাবার রেগুলার যোগাযোগ করছে, ইভেন আমাকে নিয়ে যাচ্ছে তাদের মা বাবার কাছে, তাদের সেই 80 ঊর্ধ্ব মা বাবা আমার জন্য রান্না করে খাওয়াচ্ছে, তাদের মেয়েকে এখনো হেল্প করে যাচ্ছেন, বলছেন যে তুমি থাকো, আমি সুপ্রীতিকে মানে দিয়ে আসি গাড়িতে করে, স্টেশনে ছেড়ে দিয়ে আসি। মানে এই যে বন্ধনগুলো আমি ফিল করি, তখন মনে হয় না যে মানে একটা বৈপরীত্য অতটা আমি খেয়াল করি না। কিন্তু অবশ্যই এখানে তো আসলে যত মানুষ আছে, আমি তো সবার সাথে মিশিনি, নিশ্চয়ই এক একজনের এক এক হিস্ট্রি জীবনের। তো সেটা মনে হয় যে একাকিত্বটা ওইটা যে একটা সময় জীবনের একটা পর্যায়ে যে একা হয়ে যাওয়া এবং সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এইটা মানে অনেকটা ওদেরকে মানে মেরে ফেলে মনে মনে। তবে এখানে কিন্তু আরেকটা জিনিস, যে এই জায়গাগুলো তো মানুষকে হেল্প করার অনেক প্রতিষ্ঠান আছে এবং স্টেট থেকেই সেটা নেওয়া হয় যে এই মানুষগুলো যারা একা থাকে তাদের জন্য বিভিন্ন কার্যক্রম আছে, তারা সেখানে যেতে পারে, তারা সেখানে নিজেদের সোসাইটি গড়ে তোলে, নিজেরা নিজেদের মধ্যে আদান প্রদান করতে পারে। এখানে সাইকিয়াট্রিস্টরা খুবই তৎপর, তারা বিভিন্ন রকম হেল্প করে। কিন্তু তারপরে না, ওই যে আমার তো বাঙালি মন, আমার মনে হয় যে কোথাও যেন একটা আন্তরিকতার অভাব থাকে, যে মানে আমি যতটা আন্তরিক ভাবে মানে মানুষকে টাচ করতে পারি, এইখানে যখন এটা প্রতিষ্ঠানের মাধ্যমে কাউকে কোনো সেবা দেওয়া হয়, সেটা তো সেই আন্তরিকতা তো থাকে না। তো এক একজনের কেস হিস্ট্রি এক এক রকম। আমার মনে হয় যে সেই কারণেই হয়তো মানে বিষণ্ণতা মানে মানুষের ভিতর কাজ করে। এবং খুব মজার বিষয় হলো, আমি যখন এখানে এসেছি, আমি যখন এখানকার ভাষা শেখা শুরু করেছি, আমার সেকেন্ড যে টপিকটা নিয়ে আমরা পড়াশোনা করেছি সেটা ছিল ডিপ্রেশন। এবং ডিপ্রেশন আরেকটা এখানে সেই আর্টিকেলে যেটা ছিল, ওয়েদার একটা কারণ। এখানে খুবই ডিপ্রেসিভ একটা ওয়েদার, সামার খুব কম সময়ের জন্য এখানে থাকে, বসন্ত এসেই সামারে চলে যায়, সামার খুব তাড়াতাড়ি শরতে চলে যায়। তো খুব কম সময়ের জন্য রোদ থাকে, রোদটা কিন্তু একটা বিশাল ফ্যাক্টর এখানে, যেটা আমাদের দেশে মানে কাজ করে না হয়তো। যে আমরা তো সবসময় রোদে বড় হয়েছি, রোদে বরঞ্চ রোদ থেকে দূরে থাকতে চেয়েছি।
কিন্তু এইখানে মানুষ রোদ দেখলে আর ঘরে বসে থাকতে পারে না, রোদে বের হয়ে যায়। তো রোদটা আসলে মানুষের মনকে অনেক ভালো করে দেয়। মানে যখন ভালো ওয়েদার থাকে মানুষের মন ভালো হয়ে যায়। এখানে ডিপ্রেসিভ ওয়েদার একটা বিশাল কারণ। আহ, এই যে আজকে গতকালকে পরশু এখানে খুব ভালো টেম্পারেচার ছিল, মানে প্রায় 20-এর কাছাকাছি। সবাই গেঞ্জি পরে বেরিয়ে গেছে রাস্তায়, আমি দেখলাম, আমি নিজেও ঘুরে এসেছি। আজকে সকালে থেকে বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টি কিন্তু বাংলাদেশের বৃষ্টির মতো না। বাংলাদেশের বৃষ্টিতে যেরকম আমি খুব মিস করি, যে খুবই রোমান্টিক একটা বৃষ্টি হয়, মানে ঝড় তুফানের কথা আমি বাদ দিলাম, যখন এমনিতে বৃষ্টি হয় আমাদের বর্ষা ঋতুটা তো আসলে আমাদের অনেকের প্রিয়, কারণ ওই ঝড়ে ঝড়ে মুখর বাদল দিনে, তো ওরকম আমি যদি বলি এইখানে সেই ঝড়ে ঝড়ে বৃষ্টি হয় না। এখানে যে বৃষ্টিটা হয় এটা খুবই ডিপ্রেসিভ একটা বৃষ্টি। এবং এই বৃষ্টি যদিও জনজীবন এখানে বিপর্যস্ত করে না, কারণ এখানে একটা কথা বলে যে ওয়েদার কখনো খারাপ না, ওয়েদার সবসময় ওয়েদারের মতোই, কিন্তু তুমি কি পোশাক পরবে তার উপর ডিপেন্ড করছে ওয়েদারটা, মানে খারাপ কি ভালো। তার মানে কি এখানে মানুষজন সবসময় টেম্পারেচারটা দেখে বের হয় বাসা থেকে, কখন বৃষ্টি হবে তখন ছাতা নিয়ে বের হয়, বা তাদের রেইনকোট নিয়ে বের হয়, ওরকম জুতা পরে বের হয়। যেহেতু গরিব দেশ না, সবারই মোটামুটি সবকিছু আছে, তাই বৃষ্টি তুষারপাত যাই হোক না কেন মানুষ প্রিপেয়ার থাকে আগে থেকে। তো আমাদের দেশে যেটা থাকে না, আমরা দৌড়াদৌড়ি শুরু করে দিই। তো এইখানে এইটা আমার মনে হয় যে ডিপ্রেসিভ, যেটা বলে এখানে ডিপ্রেসিভ ওয়েদার, এবং এইটা একটা কারণ, মন খারাপের কারণ। আজকের আলোচনার শেষ প্রসঙ্গটার দিকে একটু যেতে চাই। সেটা হচ্ছে যে এই করোনার সময় এরকম মহাবিপদে তো আর আমরা অন্তত পড়িনি আমাদের বুদ্ধি হবার পর থেকে। তো এর মধ্যে যা কিছু ঘটছে সবই নৈরাশ্যের। আমরা জানি না যে আসলে আদৌ আমরা এই গোলকধাঁধা থেকে বের হতে পারবো কিনা, কিন্তু একটা জায়গা খুব আশা সঞ্চারী মনে হয় যে এই করোনা যেন মানুষকে একটু এই যে টাকা পয়সার জন্য দৌড়াদৌড়ি এসবের পরিবর্তে, বা সারাক্ষণ এই যে টাকা পয়সার গল্প এগুলো বাদ দিয়ে একটু জীবনের কথা ভাবতে শেখাচ্ছে, একটু মানুষের কথা ভাবতে শেখাচ্ছে। মানে বিপদে পড়লে যেটা হয় সেটা হচ্ছে যে তখন তো মানুষ জানেন যে তখন আর টাকা তাকে বাঁচাতে পারছে না। এই মুহূর্তে ধনবান মানুষের মৃত্যু ঘটছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। দেশের সেরা ধনীকে যদি এভাবে করোনা ধরাশায়ী করে ফেলতে পারে, তাহলে আর সাধারণ মানুষ আমরা যারা তারা আর কি। এইটা একটা আশার দোতনা তৈরি করেছে। অনেকেই দেখতে পাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন যে যদি বেঁচে থাকি এই করোনায়, তারপর তাদের অঙ্গীকারের কথাগুলো। জানি যে মানুষ আসলে প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা ভেঙে ফেলার জন্য, তবুও আপনার কি মনে হয় না যে করোনা হয়তো মৃত্যু এনেছে, কিন্তু এর সঙ্গে সঙ্গে গভীর বোধও এনেছে আমাদের মধ্যে? ধন্যবাদ মাস্টার, এই প্রশ্নটা আসলে আমার খুবই ভালো লাগার একটা প্রশ্ন। কারণ হচ্ছে এটা নিয়ে আমি যতগুলো লাইভ করেছি মোটামুটি বিষয়গুলো কিন্তু এসেছে কম বেশি। সেই একটা গভীর জীবনবোধ আসলেই এসেছে। এবং আমরা যেটা অফলাইনে আলোচনা করছিলাম আপনার সাথে, সেটা হচ্ছে যে মানে আমরা দর্শন শাস্ত্র নিয়ে মানে আলোচনা করছি, বা একটু দর্শন বোধ আমাদের ভিতরে জাগ্রত হয়েছে। এটা অবশ্যই মানে আমি বলবো যে মৃত্যু এনেছে। মৃত্যু তো আসলে অবধারিত, সেটা যদি আমরা স্বীকার করি, মানে আমাদের মৃত্যু একসময় হবে, সেটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু হ্যাঁ, খুবই হতাশার যে এরকম একটা মহামারী আমাদের জীবদ্দশায় আমাদের দেখতে হলো। আমরা কিন্তু এটার জন্য প্রস্তুত ছিলাম না। তারপর হলো যে একে একে মানুষ মারা যাচ্ছে, আমাদের প্রিয়জনরা অলরেডি চলে যাওয়া শুরু করেছেন। অনেককেই আমরা হারিয়ে ফেলেছি। যে পরিবারে যারা চলে যাচ্ছেন, স্বজন হারাচ্ছেন, তাদের এই ক্ষতি অপূরণীয়, এবং এটা অন্য মৃত্যুর মতোই অপূরণীয়। সেটা অন্য যেভাবেও মৃত্যু ঘটতো, করোনায় আক্রান্ত না হয়ে। আমাদের দেশ তো রোড অ্যাক্সিডেন্ট প্রবণ
মানে দেশ, প্রতিদিনই হাজার হাজার মারা যায় সড়ক দুর্ঘটনায়। তাছাড়া আমাদের অন্যান্য কারণগুলো তো আছে মৃত্যুর, আহ, সেগুলোর দিকে নাই গেলাম, মানে রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, অনেক কারণ আছে। তো এই যে মানুষের মৃত্যু দেখলাম ইতালিতে, যখন মানে এত এত মৃত্যু দেখলাম, চীনের ঘটনাটা আসলে অতটা বাইরে আসেনি। আমরা চীন তো মানে ইনফরমেশনের দিক থেকে তারা আমাদেরকে এতটা ওপেন করে দেয়নি, কিন্তু ইতালির খবরগুলো যখন দেখলাম, মানুষ মারা যাচ্ছে লাশের পর লাশ, আমাদের খুব বিপর্যস্ত করে দিয়েছিল মানসিক ভাবে তখন। কিন্তু সেই সাথে একটা জিনিস কিন্তু মানে কাজও করেছে, যে যখন দেখলাম যে সাধারণ ইতালিয়ানরা পাশে এসে দাঁড়িয়ে গেছে, কিউবা থেকে ডক্টররা আসছেন সাহায্য করার জন্য, যে কিউবাকে এত অবহেলার শিকার হতে হয়, তাদেরকে দমিয়ে রাখা হয় অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সেই কিউবার জনগণ কিন্তু সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়েছে। এটা আমার কাছে একটা পরম পাওয়া, মানে বলবো যে মানে স্যালুট জানাতে চাই কিউবান জনগণকে আজকের এই আলোচনার মধ্য দিয়ে। প্লাস হচ্ছে যে ইতালির মানুষজন একজন আরেকজনকে তখন উৎফুল্ল রাখতে, মানুষজন তখন যাতে মানসিকভাবে মিলিয়ে না পড়ে সেই জন্য উৎফুল্ল রাখতে তারা যে ঘরে ঘরে থেকে বিভিন্ন মিউজিকের আয়োজন করেছে, যে যে ইনস্ট্রুমেন্ট পারে সেটা বাজিয়েছে, তারা মানুষজনকে উৎসাহিত করার চেষ্টা করেছে যাতে মানবিক বোধটা মানে দমে না যায়, যেন মানুষ বাঁচতে শেখার মতো একটা পজিটিভিটি ধারণ করে তাদের ভিতর। এটা খুবই উৎসাহের একটা মানে কারণ এবং ভালো লাগার একটা কারণ হয়েছিল। প্লাস যখন মানে আমি আমাদের দেশের প্রেক্ষাপটে যদি দেখি, বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি, যে করোনার শুরু 8ই মার্চ থেকে শুরু, যখন আমরা প্রথম করোনা শনাক্ত রোগীর সন্ধান পাই, তারপর থেকে যেটা হচ্ছে যে সরকারি ভাবে যেটা সবসময় হয় যে তথ্য গোপনের একটা ব্যাপার থাকে, তথ্যটা ঠিক মতো রিলে করা হচ্ছে না, কিন্তু সাধারণ মানুষ কিন্তু বসেছিল না। এই যে পাশে এসে দাঁড়ানোর, এটা কিন্তু বাংলাদেশে সবসময় হয়েছে। আমি যখন দেশে ছিলাম, আমরা ছোটবেলা থেকে দেখেছি যে মানবিক মূল্যবোধটা, আমি জানি না আমাদের কি মানে এক সময় মনে হয় যে আমাদের অনেক বেশি, কখনো কখনো মনে হয় যে একেবারেই মূল্যবোধহীন আমরা হয়ে বড় হচ্ছি, বা মানে আমাদের পরবর্তী প্রজন্ম বেড়ে উঠছে, কিন্তু এই যে মানুষের পাশে মানুষ দাঁড়ানোর, এটা আমি বাংলাদেশের মতো অন্য কোথাও দেখি না। মানে বাংলার মতো যদি বলি, বা আমাদের সাউথ এশিয়ান কান্ট্রি গুলোতে যদি দেখি, যে এটা আমাদের ওই অঞ্চলেই হয়, হয়তো এটা ভৌগোলিক কারণও হতে পারে, যে আমরা খুব সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে গেছে আরেকজন মানুষ, যে জীবনের রিস্ক নিয়ে, যে খেতে পারছে না, আমি যে খাবার খাচ্ছি আমি ভাগ করে দিচ্ছি আমার খাবারটা। এটা আসলে একটা পরম পাওয়া, এটা একটা পরম শিক্ষা আমাদের জন্য। যে করোনা আসলে অন্যান্য সময় বাংলাদেশ কি হয়, যে আমরা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হই, তখন শুধুমাত্র বাংলাদেশই এফেক্টেড হয়, তখন সারা বিশ্ব থেকে সহায়তা আসে, আমরা সেই সহায়তাগুলো পাই, নিজেদের মতো করে বন্টন করার চেষ্টা করি, সরকারিভাবে পাশে দাঁড়ায়, সরকারি ত্রাণ তহবিল থেকে বন্টন করার চেষ্টা করি। কিন্তু এই মহামারীটা তো আসলে বৈশ্বিক মহামারী, কাজেই এইখানে সারা বিশ্ব একযোগে সাফার করছে, এবং বেদনাগুলো একরকম, কষ্টগুলো একরকম, সুখগুলো একরকম এখানে। তো আমার যেটা মনে হয় যে এই যে প্রাপ্তি, এই সারা বিশ্ব একটা জায়গায় এক হতে পারা, ধনী গরিব নির্বিশেষে, আজকে বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ বলবো, অন্যান্য দেশ আমাদেরকে দরিদ্র দেশ বলে এখনো, তো সেই দরিদ্র দেশের সাথে আজকে আমেরিকা, যেখানে এত মানুষ মারা গেল, যেখানে চিকিৎসা ব্যবস্থা অসহায় হয়ে গেল, তার সাথে যদি আমি আমার দেশে কম্পেয়ার করতে পারি, মানে কম্পেয়ার করাটাই তো আগে দুঃসাধ্য ছিল, কিন্তু এখন কিন্তু কম্পেয়ার করতে পারি, এই একটা পয়েন্টে কিন্তু আমরা একসাথে হয়ে গেছি। আজকে সুইডেনের সাথে বাংলাদেশের কম্পারিজনটা হচ্ছে। তো এই যে বড় বড় দেশগুলোর সাথে আমরাও দাঁড়িয়ে গেছি সব একটা বিন্দুতে, একটা জায়গায়, এটা একটা বিশাল প্রাপ্তি। আমার মনে হয় যে এটা খুবই পজিটিভ একটা দিক। আর যে বলছিলেন আপনি যে অনেকেই অঙ্গীকার করছি আমরা যে যদি বেঁচে যাই, যদি করোনা মুক্ত থাকতে পারি, তাহলে আমরা কি কি করব।
অনেকেই বলেছি আমরা মানে ভালো থাকার চেষ্টা করব, ভালো মানুষ হওয়ার চেষ্টা করব, আবারও সেই অপরের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, যেটা সবসময় আমরা হয়তো চেষ্টা করি। আর যেটা আমরা কথা বলার চেষ্টা করছি যে আমাদের দেশের সরকার, মানে আমরা তো আসলে কৃষি প্রধান দেশ বাংলাদেশ এবং নদীমাতৃক বাংলাদেশ, এই জায়গাগুলোতে আমাদের আসলে সরকারি ভাবে নজরটা দিতে হবে। সামনে বাজেট আসছে, রিকোয়েস্ট থাকবে, আমার রিকোয়েস্টে কিছু যায় আসে না, কিন্তু অনেকেই কথা বলছে এই ব্যাপারগুলোতে যে আমাদের কোন জায়গাগুলো কোন খাতগুলোতে প্রাধান্য দিতে হবে। কৃষি খাত অবশ্যই জরুরি একটা খাত, যে একমাত্র এই খাতটাতেই আমরা কিন্তু স্বাবলম্বী হয়ে উঠতে পারি, এবং শুধু আমরা নিজের দেশেই না, এই যে 17 কোটি জনগণের মুখের খাবার জোগানোই না, আমরা অন্যদেরকেও কিন্তু তখন দিতে পারবো, সাহায্য করতে পারবো। আমরা আমরা শিল্পায়নের দিকেও এগোচ্ছিলাম, সেই জায়গাটা একটু স্তব্ধ হয়ে যাবে, একটু ক্ষতিগ্রস্ত হচ্ছি, কারণ সারা বিশ্ব যেহেতু ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক ভাবে, এটার ফলাফল তো আমাদেরকে ভোগ করতেই হবে, কারণ আমরা সাপ্লায়ার সেখানে। তো সেই জায়গাটা, কিন্তু এটা সাময়িক। আমার মনে হয় যে আসলে আমরা যদি খুব আন্তরিক থাকি, বা সরকার যদি আন্তরিক ভাবে, যেটা আমি আমার একটা লেখাতেও আমি লিখেছিলাম যে সরকার যদি একবার মুখ খুলে বলতো যে আমি খুব অসহায় এই জায়গায়, আমি চাই মানুষ এসে পাশে দাঁড়াক, আমার মনে হয় না বাংলাদেশের কোন বাংলাদেশি জনগণের পক্ষে অসম্ভব ছিল, মানে সেটা মানে এড়িয়ে যেতে পারতো সে। যে সরকার এরকম একটা ডাক দিয়েছে, সরকার নিজের ব্যর্থতার কথা স্বীকার করেছে, আমরা অবশ্যই পাশে দাঁড়াবো, হাতে হাত মিলে সেই মহামারী আমরা রুখে দিতে পারি। মানুষের মৃত্যু হয়তো এড়ানো সম্ভব না, তবুও যতটা সম্ভব এড়ানো সম্ভব না বলছি, আবার এটাও ঠিক না, এড়ানো অবশ্যই সম্ভব। আমাদের সচেতনতা এখানে একটা বিশাল ফ্যাক্টর। প্লাস হচ্ছে যে আমরা ওই যে সরকার যদি তাদের ব্যর্থতার কথা স্বীকার করতে এবং যথাযোগ্য মানে সংশ্লিষ্ট মহলকে যদি দায়িত্বটা দিয়ে দেওয়া হতো, যে এই মুহূর্তে আসলে আমাদের ডাক্তারদের রোল ছিল মানে কি বলবো, সর্বজন স্বীকৃত বা সর্বাধিকার, মানে যেটা প্রাপ্য ছিল, তো তাদেরকে যদি সেই দায়িত্বটা বুঝিয়ে দেওয়া হতো, তাদেরকে মানে যথেষ্ট উপকরণ সামগ্রী দিয়ে, যে যুদ্ধে পাঠানো হলো কোন রকম ঢাল তলোয়ার ছাড়া, সেটা না, তাহলে আমার মনে হয় যে আমাদের যে চিকিৎসা ব্যবস্থা, যে চিকিৎসকরা আছেন, এখনো অনেক ভালো চিকিৎসক আছেন আমাদের দেশে এবং আগেও ছিলেন। আমাদের চিকিৎসা ব্যবস্থা কিন্তু খারাপ না। আমি এখানে যখন সুইডেনের দিকে দেখি যে এখানে বলাই হচ্ছে যে তোমরা মানে সাধারণ সর্দি কাশিতে ফোন দিবা না, এখানে মানে 1177 একটা কল করার বিষয় আছে, ইমার্জেন্সি কল, সেখানে কল করতে না করেছে, এবং উপসর্গগুলো যদি থাকে তাহলে ঘরে বসেই তুমি কোয়ারেন্টাইনে চলে যাও, ঘরে বসেই ট্রিটমেন্টটা করো। এটা তো আসলে কোনো ট্রিটমেন্ট নাই, নিজে নিজে কিছু মানে কি বলবো, আমাদের আয়ুর্বেদিক চিকিৎসা ছাড়া। এবং যথারীতি এখানে কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসার দিকেই ঝুঁকছে, এবং শুধু আমাদের দেশ কেন, আমি তো এর আগেও যখন রাশিয়াতে জীবনযাপন করেছি অনেকগুলো বছর, 10 বছর আমার স্টুডেন্ট লাইফে, তখনও দেখেছি যে ওরাও কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসার বিশ্বাস করে। মানে এগুলো তো মানে আমাদের মূল ধারার চিকিৎসাকে চ্যালেঞ্জ করছে না। আমি যদি একটু সচেতন থাকি, আয়ুর্বেদিক উপায়ে যদি আমি একটু চিকিৎসা নেই, এবং এইখানেও এই জিনিসগুলো খুব জনপ্রিয়। আমাদের মানে মানে ভারতীয় শাস্ত্র অনুযায়ী যেগুলো চিকিৎসার কথা বলা হয়, মানুষ ওইদিকেই ঝুঁকছে। এখন আমরা যে কাঁচা হলুদ খাই দেশে, আমরা ছোটবেলায় খেতাম, এখানে কিন্তু মানুষ খায় কাঁচা হলুদ এবং আদা রসুন, তারপর মানে এগুলোর দিকে মানুষের একটা ঝোঁক থাকে। তা আমার মনে হয় যে এটা খুবই পজিটিভ একটা দিক, এই কারণে যে এর থেকে আমরা আসলে কি শিখলাম, আমরা শিখলাম যে আমাদের প্রকৃতিকে বিনাশ করা যাবে না। প্রকৃতি এই যে গত 2 মাস বা 2.5 মাস ধরে মানে নিঃশ্বাস ফেলতে পারছে, আমার মনে হয় যে এই জায়গাটা কাজ করার যথেষ্ট দরকার আছে, এবং এইটাকে রক্ষা করা খুবই জরুরি। প্রকৃতি আমাদের মা,
আমরা যদি মা হিসেবে ধরে নিই, মাকে যেভাবে যত্ন করা হয়, প্রকৃতিকে সেভাবে যত্ন করতে হবে। এই যে আমাদের আমফান হয়ে গেছে, এত বড় ঘূর্ণিঝড়, সুন্দরবনের কথা যদি বলি, সুন্দরবন আমাদেরকে আগেও বাঁচিয়েছে, এবারও বাঁচালো, অনেকখানি মানে বাঁচিয়েছে। তো এই সুন্দরবনটাকে আমি এই আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমি একটা আহ্বান জানিয়ে রাখতে চাই যে সুন্দরবন দিকে কেউ হাত দিও না। সুন্দরবনটা থাকুক, মানে ওইটার অবস্থান, ভৌগোলিক অবস্থাটা এরকম যে বাংলাদেশ নামে একটা ছোট্ট দেশকে সে রক্ষা করছে এবং ইন্ডিয়ার একটা বড় অংশ রক্ষা করছে। এবং বিশেষ করে বাংলাদেশের যে জায়গাটায়, খুলনার যে জায়গাটা সুন্দরবন অবস্থিত, এটা যে কোনো দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ যেগুলোর উৎপত্তি হয় বঙ্গোপসাগরে, পুরোটাই ঠেকিয়ে দিতে পারে সুন্দরবন। কাজে এটার উপর হাত না দেওয়াটাই ঠিক হবে এবং এটাকে বিনষ্ট করার যে পায়তারা চলছে সেটাকে আমাদের রুখে দিতে হবে। এটাও আমাদের করোনা পরবর্তী একটা টার্গেট হওয়া উচিত, মানে আমাদের অঙ্গীকার হওয়া উচিত যে প্রকৃতিকে আমরা কিভাবে ঠিক রাখবো, মানে প্রকৃতি মাকে আমরা কিভাবে ভালো রাখবো। প্রকৃতি ভালো থাকলে আমরা ভালো থাকবো। আর আমরা তো সচেতন হয়েছি, এখন সেই সচেতনতা জারি থাকুক। আমাদের যে সচেতনতাটা আমাদের ছোটবেলায় বই পড়ে শেখাতে পারেনি, আমরা কিন্তু ছোটবেলায় বইতে পড়েছি হাত ধুতে হবে সাবান দিয়ে, হাত পা ধুতে হবে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, খাবারের আগে হাত ধুতে হবে, খাবার খাওয়ার পর হাত ধুতে হবে, টয়লেটে যাওয়ার পর হাত ধুতে হবে। কিন্তু আমাদের, আমি জানি না কতটুকু মানুষ কি শিখেছিল। তারপরে এনজিও গুলো এসছে, তারাও হাত ধোয়ার কর্মসূচি নিয়েছে, তারাও টয়লেট ব্যবহার শিখিয়েছে আমাদেরকে। এখন করোনা যেটা শিখিয়েছে, সারা বিশ্ব জুড়ে সবাইকে শেখাচ্ছে যে এই যে শিক্ষাটা আমরা পেলাম, এটা যেন আমাদের জীবনে জারি থাকে এবং এটা আমাদের করতে হবে। এবং সোশ্যাল ডিস্টেন্স আমি বলি না, আমি বলি ফিজিক্যাল ডিস্টেন্স। সোশ্যাল ডিস্টেন্স তো হয়নি, আসলে আমরা সোশ্যালি কিন্তু আরো কাছে এসেছি একজন আরেকজনের। আমরা ফিজিক্যাল ডিস্টেন্সটা সবসময় মেনটেন করতে হবে, বিশেষ করে যারা একটু ঠান্ডা জ্বর বা এরকম কোনো কিছুতে ভুগবে, সেজন্য নিজেকেও আইসোলেট করে রাখতে। আর আমরা যারা মানে আশেপাশে থাকবো, তারাও নিজেকে রক্ষা করবো, কারণ এটা একটা ভাইরাস। আমার মনে হয়, আমি বিশেষজ্ঞ নই, আবারও বলছি যে এই ভাইরাস থাকবে, এখন থেকে আমাদের দৈনন্দিন জীবনে এই ভাইরাসটা থাকবে, নতুন একটা ভাইরাস যোগ হলো। তো এবং এটার জিনোম পরিবর্তিত হবে আস্তে ধীরে এবং এটা প্রতিষেধকও বের হয়ে আসবে। আমরা অন্যান্য সর্দি কাশির মতোই এটাকে মোকাবেলা করতে শিখে যাব। কাজেই আমি গতকালকে যেরকম দুজন সার্ভাইভারের ইন্টারভিউ নিয়েছি, কথা বলেছি তাদের সাথে, যে পজিটিভ থাকাটা এটা খুব জরুরি। আমার মনে হয় করোনা পরবর্তী সময় আমাদের পজিটিভ থাকাটা খুব জরুরি। ধন্যবাদ মাস্টার। এতক্ষণ আমরা শুনছিলাম জ্যেষ্ঠ সাংবাদিক এবং সম্পাদক উইমেন চ্যাপ্টার সুপ্রীতি ধরের কথা। সুপ্রীতি ধর, আপনাকে ধন্যবাদ, আর আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন।